সেলাম হুজুর, আপনার চরণে এই দাসের শত কোটি সেলাম। আরে এ কে উজির? জাহাপানা, এ হলো গোপাল ভাঁড়, মহারাজ কৃষ্ণচন্দ্রের সভার একজন রসিক লোক। নবাবের দিল খুশ রাখবার জন্যেই রাজাজি একে পাঠিয়েছেন। দিলখুশ? বেশ বেশ। গোপাল, তোমার নাম আমি শুনেছি বটে। ঠিক আছে, তুমি আমার দিল খুশ করে দাও। হ্যাঁ, মাফ করবেন জাহাপনা, আমি এসেছিলাম আপনার দিল খুশ করার জন্য, কিন্তু এখানে এসে আমার দিল নাখুশ হয়ে গেল হুজুর। কেন 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 কেন? আমি একটা বিচ্ছিরি দৃশ্য দেখতে পেয়েছি এখানে। ইস, ছ্যা, 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 থু, 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 থু। কি দৃশ্য তুমি দেখলে যে এত নফরত? হুজুর, ওই নোংরা সাপটা কেন আপনার পবিত্র শিবিরে বেঁধে রেখেছেন জাহাপনা? নোংরা বলছো কেন? বেশ তাগড়াই আছে, ভালো গোস্ত হবে। হ্যাঁ হুজুর, খেয়ে ফেলুন, খেয়ে ফেলুন, যত তাড়াতাড়ি পারেন সাপটাকে খেয়ে ফেলুন। তুমি হিন্দু হয়ে ষাঁড় খাওয়ার কথা বলছো? হুজুর, ওই সাপটা বড়ই নোংরা। ও যা উৎপাত করে, গোটা দেশের লোক ওর জ্বালায় একেবারে অস্থির হয়ে যায় হুজুর। কে উৎপাত করে? গুটিয়ে দেয়? না হুজুর, তাহলে তো ল্যাটা চুকেই যেত। কিন্তু ওই সার যা করে, এই ও ও আমি মুখে আনতে পারবো না হুজুর। রাম রাম ওয়াক ওয়াক, থু থু থু। আরে বলেই ফেলো না, কি কাজ করে? কি আর বলবো জাহাপনা, ওর জ্বালায় মাঠে কারোর বড় বাইরে করার উপায় নেই। কেন কেন কেন? কেন বলবো? বলেই ফেলি। হ্যাঁ, মানে ও মল ভিন্ন, মানে ওই ওই নোংরা ভিন্ন আর কি। আর কিছুই খায় না, মানে ওই গু খেয়ে কষা। মুখে কোষাঁড়? হুজুর, ষাঁড়টা ওই গুয়ের লোভেই মাঠে মাঠে ঘোরে। কোনো লোককে মাঠে বসতে দেখলেই হলো তাকে গুটিয়ে একেবারে তুলে দিয়ে তুলে দিয়ে? তার ময়লাটা খেয়ে ফেলে। ছি ছি ছি, ছ্যা, 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 ছ্যা। হ্যাঁ জাহাপনা, ওকে আপনি ওই যত তাড়াতাড়ি খেয়ে ফেলুন। হ্যাঁ, ওকে আপনি যত তাড়াতাড়ি খাবেন ততই আমাদের মঙ্গল। এই, দেশের লোক নিশ্চিন্ত হয়ে মাঠে বসুক। তবা 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 তবা, এই ষাঁড়ের মাংস আমি খেতে চেয়েছিলাম। আপনি কি অসুস্থ বোধ করছেন জাহাপনা? না 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 না, মানে মানে ঠিক আছে ঠিক আছে। এই 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 ষাঁড়টাকে এক্ষুনি বিদায় কর। হুজুর, ষাঁড়টার শরীর স্বাস্থ্য ভালোই, বেশ এই উপাদেয় মাংস হতো হুজুর। না হয় একটু ওই মলি খায় আর কি। না 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 না, ওকে দূর করো দূর করো। আর উজি, এক্ষুনি আমার মুর্শিদাবাদ ফেরার ব্যবস্থা করো, এক্ষুনি এক্ষুনি। জো তও, হুকুম তও। জাহাপানা। হুজুরের যেমন মরছি। আমি আসছি হুজুর, আদাব। হাট হাট, ওর দড়ি খুলে দে, যা 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 যা। ধন্য ধন্য তুমি গোপাল, চমৎকার চমৎকার তুমি। ভাবা যায় না, তুমি আজ আমাকে ধর্ম সংকট থেকে বাঁচালে। মন্ত্রী মন্ত্রী, গোপালকে 2000 টাকা পুরস্কার দাও এক্ষুনি। মহারাজের জয় হোক। ব্যাস, নবাব ষাটটাকে ছেড়ে দিয়ে মুর্শিদাবাদ পালালেন, আর আমাদেরও ঘাম দিয়ে জ্বর ছাড়লো। তোরা সব খুশি তো? হ্যাঁ, এবার তাহলে আমি রাজসভায় যাই। কাল কিন্তু আর একটা গল্প বলতে হবে। আচ্ছা বাবা, আচ্ছা, বলবো বলবো। ওই তো আরে বাবা, পঞ্চপ্রদীপ জ্বলে গেছে দেখছি। হ্যাঁ, পঞ্চপ্রদীপ। পঞ্চপ্রদীপ বলতে?
আরে বাবা, 5 প্রদীপের তোরাই তো 5 সলতে রে। হ্যাঁ কি ব্যাপার রে গুলটে, দুপুরের খেটনটা তো জম্পেশ হয়েছে দেখছি। তা কি দিয়ে ভাত খেলি? আজ ইলিশ মাছ হয়েছিল দাদু। ইলিশ? বলিস কি রে? গোপাল দাদু ইলিশ মাছের একটা গল্প বলো না। হ্যাঁ দাদু, একটা ইলিশ মাছের গল্প শোনাও। ঠিক আছে ঠিক আছে, আজ বরং ওই ইলিশেরই একটা ঘটনা শোনাই তোদের, বুঝলি? শোন তবে। একদিন মহারাজ কৃষ্ণচন্দ্রের মহামন্ত্রী বাজার থেকে এক জোড়া ইলিশ কিনে ফিরছেন, বুঝলি? এমন সময় নাম হই মন্ত্রী মশাই। নমস্কার নমস্কার। একেরে জোড়া হিলসা কি না ফিরতেছেন দেখি। কদিন থেকে গিন্নি ইলিশ খাবো করে মাথা খারাপ করে দিচ্ছে। অগত্যা নিলাম দুটো কিনে। তা কত দাম নিল হিলসা গুলান? 300 টাকা কিলো। 300? কেন, খুব বেশি নিল নাকি? বেশি মানে? আপনারে একদম ঠকাই দেছে বেটা। বলো কি হে, ঠকিয়ে দিয়েছে? আল বাত ঠকাই দেছে। কালই তো ওই হোতল বাবু 200 টাকা কেজি দরে লইয়া আইল। মাত্র 200 টাকা করে? তবে আর বলতেছি কেন, তোমার ফদল বাবু যে মাছটা কিনেছিল সেটা বোধহয় গঙ্গার ইলিশ, বুঝেছ? আর এগুলো হচ্ছে পাকা পদ্মার। আর কয়েন না মন্ত্রী মশাই, আপনার কথা শুই না ঘোড়াও হাসবা। এই নবদ্বীপে পদ্মা আসছে কোথায় কম দেখি। সে পদ্মা হলো গে আমাগো দেশে, মানে বাংলাদেশে। বেটা গোমুখদের কি করে বোঝাই? হ্যাঁ ঠিক আছে বাবু, ঠিক আছে। আমার পয়সা আমি ঠকেছি, ব্যাস। তোমাদের কি? হ্যাঁ আমি চলি। আরে আরে মন্ত্রী মশাই যে ইলিশ কিনলেন বুঝি? না কিনলে বিনি পয়সায় দেবেটাকে শুনি। সে কথা আমি বলছি নে, মানে জানতে চাচ্ছি কত করে নিল। দাম শুনে তোমার কাজ কি বাপু? তুমি তো আর দামটা দিয়ে দেবে না। তবু শুনিন একবার। আগের বেটা দাম নিয়ে বড্ড ভ্যান তাড়া করছিল, একে বরং একটু চমকে দিই। মাত্র 150 টাকা কিলো। 150? সত্যি 150 করে? তবে আর বলছি কি হে, সস্তায় হয়েছে, কি বলো? খুবই সস্তায় পেয়ে গেছেন। অনেক দিন ওই মাছটার স্বাদ পাইনি। আপনি যদি কর্তা মারে বলে না না বেশি নয়, এই 2-1 পিস যদি পাঠিয়ে দেন। এবারটা দেখছি এক কাটি বাড়া। কিছু বললে নাকি? হ্যাঁ না না, বলছিলাম কি কর্তা মারে বলে যদি। বলবো কথা মারে, নিশ্চয়ই বলবো। ধন্যবাদ। এ তো দেখি ইলিশ কিনে মহা ঝামেলা হলো। সকলেই দাম জানতে চায়। আরে বাবা, বাজারে গিয়ে দাম করলেই তো লাটা চুকে যায়। যত সব। আরে মন্ত্রী মশাই যে ইলিশ কিনে ফিরছেন বুঝি? আরো একজন হাতে ইলিশ দেখেও জিজ্ঞাসা করা চাই, ইলিশ কিনে ফিরছেন বুঝি? দেখতেই তো বাচ্চা বাবু, এগুলো ইলিশ, রুই কাতলা নয়। তা সস্তায় পেয়ে নিয়ে এলাম দুটো। বস্তায়? বলেন কি, বস্তায় করে ইলিশ মাছ কি করছে নাকি? কোথায়? এ তো দেখি বদ্ধ কালা। বস্তা নয়, সস্তা, মানে কম দাম, বুঝেছো? ও, সস্তায় পেয়ে গেলেন? তা বলবেন তো। তা এমন চেঁচাচ্ছেন কেন? আমি কি কালা নাকি? যাকে ওসব কথা। সস্তা বলতে কত সস্তা মন্ত্রী মশাই? মানে ঠিক কত করে নিল? একদম জলের দরে। ফলের দরে ইলিশ মাছ? সস্তাই বটে, সস্তা, ঠিক বলেছেন। তা কবে হচ্ছে ইলিশের ভোজ? আমার শ্রাদ্ধে। আজ রাতে? বলেন কি? তা বেশ, আমি আজ রাতেই না হয় একবার হাজির হয়ে যাবো। কিছু বললে?
পিছু পিছু চলতে পারলে তো ভালোই হতো। তবে তবে একটা জরুরি কাজ আছে কি না? এ তো দেখছি মহা ফ্যাসাদ। পেশাদ? আগে আপনাদের পেশাদ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। এখন তবে যাই মন্ত্রী মশাই, কি বলেন? যাই তবে। উফ, মাথা গেল। আর কাউকে দাম টাম বলতে হবে না। গিন্নি, ও গিন্নি, আরে গেলে কোথায়? ও গিন্নি, কেন? উমা, কি সুন্দর ইলিশ মাছটা এনেছো গো, কত দাম নিল গো? চা বাবা, এখানেও সেই দামের গপ্প। নিকুচি করেছে দামে। এই রইল তোমার ইলিশ, যা পড়ো দাঁতো। আমি চললুম রাজ দরবার। কি ব্যাপার মন্ত্রী, আজ এত দেরি হলো যে? একটু বাজারের দিকে গিয়েছিলাম। সে কি মন্ত্রী, মাইনে দেবার ভয়ে বাড়ির কাজের লোককে তাড়িয়ে দিয়েছেন নাকি? না মহারাজ, তা নয়। তবে কিনা, তবে তবে কি মন্ত্রী? আসলে মহারাজ, গিন্নি কদিন যাবৎ বড্ড ইলিশ ইলিশ করছিল, তাই আমি নিজে গিয়ে তা বলবো কি মহারাজ, ইয়া বড় বড় ইলিশ ধরা পড়েছে। ধরা পড়েছে? বলেন কি মন্ত্রী, ইলিশা চোর না ডাকাত যে ধরা পড়বে? আগে ধরা পড়েছে মানে জেলেদের জালে উঠেছে। ভাই বলুন। সত্যি মহারাজ, এমন ইলিশ আমি বাপির জন্মে দেখিনি। আহা, আহা, কি তার সাইজ, কি তার চেকনাই, চোখে দেখলে মনটা একেবারে জুড়িয়ে যায় মহারাজ। চোখে দেখার বদলে চেখে দেখাটাই বোধ হয় বুদ্ধিমানের কাজ। যাকি, তা মন্ত্রী মশাই, আপনি কি আবার মন্ত্রিত্ব ছেড়ে ইলিশ মাছের ব্যবসা শুরু করবেন নাকি? এ কথা কেন বলছেন মহারাজ? বলছি কি আর সাধে মন্ত্রী, আপনি যেভাবে এই ইলিশ ইলিশ করে খেপে উঠেছেন তাতে কোনো কিছুই অসম্ভব নয়। ঠিক তা নয় মহারাজ, আসলে এটা ইলিশের মরশুম কিনা, যেখানেই যান শুধুই ইলিশ, শুধুই ইলিশের গল্প। আসলে এটা যে ইলিশের মরশুম সেটা না একেবারেই ভুলে গিয়েছিল। আপনি ঠিকই বলেছেন, এই সময় ইলিশের গল্প বন্ধ করা প্রায় অসম্ভব। তোরা যে যা বলিস ভাই, আমার শুধুই ইলিশ চাই। সকালে চাই, দুপুরে চাই, রাতেও ইলিশ চাই। আমার শুধুই ইলিশ চাই। মহারাজ, ইলিশ কিনে ফেরার পথে কত লোক যে দাম জিজ্ঞাসা করেছে, কি বলবো মহারাজ। তা আমার দরবার থেকে বাজারের দূরত্ব কত মহামন্ত্রী? প্রায় মিনিট 10 রাস্তা। 10 মিনিট? আচ্ছা গোপাল, ইলিশ হাতে এই 10 মিনিটের পথ কি তুমি আসতে পারবে, যাতে কেউ দাম জানতে না চায়? মহারাজ, এটা এমন কি কঠিন কাজ মহারাজ? বেশ বেশ, তুমি যদি বাজার থেকে একটা এই বড় সড়ো ইলিশ মাছ হাতে নিয়ে প্রকাশ্য রাজপথ দিয়ে আমার দরবারে উপস্থিত হতে পারো, এবং যদি কেউ তোমাকে ইলিশ মাছের দাম জিজ্ঞাসা না করে, তাহলে তাহলে তোমাকে আমি 500 টাকা পুরস্কার দেব। কি তুমি রাজি তো? আমি রাজি মহারাজ। কিন্তু ভুল করেও কেউ যদি ইলিশের দাম জিজ্ঞাসা করে, তাহলে কিন্তু বুঝতেই পারছো, তোমার ওই 500 টাকা জরিমানা দিতে হবে। আর এটাই আমার শর্ত। আপনার শর্ত শিরোধার্য মহারাজ। আজ নির্ঘাত তুমি ঠকবে গোপাল, নির্ঘাত ঠকবে। পুরস্কার পাওয়া তো দূরের কথা, তুমি বরং জরিমানার 500 টাকা ট্যাঁকে গুজে মাছ কিনতে যাও। সে দেখা যাবে মন্ত্রী মশাই। তাহলে আমাকে মাছের দামটা দিন মহারাজ। ধন্যবাদ। এবার আমাকে তবে আসতে আজ্ঞা দিন মহারাজ। ঠিক আছে গোপাল, তাহলে শুভস্য শীঘ্রম। তুমি এখনই রওনা হয়ে যাও। আজ্ঞে মহারাজ, এই গেলুম আর এই এলুম।
তোরা যে যা বলিস ভাই আমার শুধুই ইলিশ চাই সকালে চাই দুপুরে চাই রাতেও ইলিশ চাই আমার শুধুই ইলিশ চাই মন্ত্রী, বলতে আজ্ঞা হোক মহারাজ। আপনি আপনার বিশ্বস্ত কোনো লোককে পাঠান যে গোপালকে অনুসরণ করবে আর রাজপথে যা যা ঘটেছে তার বর্ণনা দেবে। কিন্তু সাবধান, গোপাল যেন ঘুণাক্ষরেও কিছু টের না পায়। আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ, আমি আমার সবচেয়ে বিশ্বস্ত অনুচরকে পাঠাচ্ছি। ফিরে এসে ও সবিস্তারে আপনাকে সব জানাবে। বেটা ধারের সব জারি জুরি আজই খতম হবে। ঠিক আছে, আমি তাহলে এখন একটু বিশ্রামে যাচ্ছি, আপনারাও আসুন। বটা আছো নাকি? ভেতরে আসতে আজ্ঞা হোক হুজুর। তার দরকার নেই, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিতে এসেছি বটা। কাজটা করা চাই কিন্তু। নিশ্চয়ই নিশ্চয়ই, কি করতে হবে শুধু বলুন। শোনো, মহারাজ গোপালকে ইলিশ মাছ কিনতে পাঠিয়েছে। তুমি এক্ষুনি বাজারে চলে যাও। গোপাল মাছ নিয়ে ফেরার সময় যেভাবেই হোক মাছের দামটা জেনে নিতে হবে, বুঝেছো? কিন্তু সাবধান, আমি যে তোমাকে পাঠিয়েছি সে কথা ঘুণাক্ষরেও যেন কেউ জানতে না পারে। আপনি নিশ্চিন্তে থাকুন মন্ত্রী মশাই। ঠিক আছে ঠিক আছে, তুমি রওনা দাও, রাজসভায় দেখা হবে, কেমন? হ্যাঁ, কি গো, পাগল টাগল হয়ে গেলে নাকি? এইসব ছাই বর্ষ মাগতেছে বড়। ও গো, আমার কি হলো গো? ওনাকে বোধহয় তেনারা ভর করেছে। ও গো, কি হলো গো? রাম 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 রাম। ও গো, তুমি মরা কান্না থামাবে গিন্নি? থামবো কি গো? তেনারা তোমাকে ধরলেন আর আমি ও মা গো। ধুর তেরি ছাই। আরে বাবা, ইলিশ মাছ কিনতে যাচ্ছে কিনা, তাই তাই এসব ছাই বর্ষ মাগছো? হাতে কড়কড়ে 500 টাকা এনে দিলে বুঝবে এই সাজের কি মহিমা। যাক, এখন আমি তৈরি, এবার চলে গিন্নি, টাটা। দেখ দেখ, লোকটা দিগম্বর। পাগলটাকে তো আগে কখনো দেখিনি। কিন্তু আমার যেন কেমন চেনা চেনা লাগছে। তা তো লাগবে, রাঁচি থেকে ফিরলি কি না? আহা আহা আহা, ইলিশ মাছ দেখছি, তা কত। ধরেছি ধরেছি জাহাপনা, আসল অপরাধীকে পাকড়াও করেছি। এই চুপ করে দাঁড়িয়ে থাক, আমি নিজে তোর শাস্তি দেব। কি ব্যাটা সত্যি সত্যি পাগল হয়ে গেল নাকি? বলা যায় না, ইটটা যদি সত্যি সত্যি ছুঁড়ে দেয়, কাজ নেই কাজ নেই আর দাম জানায়, চাচা আপন প্রাণ বাঁচা। ওরে বাবা, বেটা ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ দেখনি? এই নির্ঘাত মন্ত্রী মশাইয়ের কাজ, না হলে আগ বাড়িয়ে কেন বলতে যাবে? গোপাল, সে কি তোমার এই অবস্থা কেন? আগে এটার জন্য হুজুর, তার মানে? আপনার কথা মতো ইলিশ এনেছি মহারাজ, কিন্তু বিশ্বাস করুন মাছের দাম নিয়ে কেউ কোনো প্রশ্নই করেনি মহারাজ। বটি, মন্ত্রী আপনার অনুচরদের ডাকুন। আমি হাজির মহারাজ। তুমি দেখেছো গোপালকে ইলিশের দাম নিয়ে কেউ কিচ্ছু বলেনি? হ্যাঁ মহারাজ, দেখেছি, কিন্তু কিন্তু কি? মানে গোপাল ভাঁড় পাগল হয়ে গেছে। সে কি? আজ্ঞে মহারাজ, পাগল না সাজলে মন্ত্রী মশাই আজ যে জিতে যেতেন। তার মানে? মানে আর কিছুই নয় মহারাজ,
মন্ত্রী মশাইয়ের অনুচরই আমাকে দাম জিজ্ঞেস করতে যাচ্ছিল, তাই বাধ্য হয়ে ব্যাপারটা একটু খুলে বলবে গোপাল? তবে শুনুন মহারাজ, লোকটা দিগম্বর। ইলিশ মাছ দেখছি, তা কত? আসল অপরাধীকে পাকড়াও করেছি। ব্যাটা সত্যি সত্যি পাগল হয়ে গেল নাকি? ওরে বাবা! কি মন্ত্রী মশাই, গোপালের সঙ্গে আর লাগবে? হ্যাঁ, আমায় ক্ষমা করে দিন মহারাজ, আমি দুঃখিত। না না, শুধু দিদি, এই দিদি, গোপাল দাদু, চল তাড়াতাড়ি। গল্প, 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 দেখো কাণ্ড, তোরা কোত্থেকে এসে জুটলি রে? গল্প, 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 গল্প বলো, গল্প বলো, গল্প বলো, গল্প বলো। এই দেখো দেখো, আস্তে আস্তে আস্তে, আরে ধুতি খুলে যাবে রে, ধুতি খুলে যাবে। গোপাল দাদু, গল্প বলো না। দাঁড়া দাঁড়া, ওরে রে, আমি এখন রাজসভায় যাচ্ছি, পরে এসে তোদের গল্প বলবো। না না, এখন। এই দেখো, গল্প না বললে আমরা তোমাকে রাজসভায় যেতেই দেব না। ঠিক ঠিক। গল্প বলো, গল্প বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, চল ওই গাছতলাটায় গিয়ে বসি। হ্যাঁ, আয় আয় আয়। নাও, এবার শুরু করো। শোন তো, তোরা তো ওই মুর্শিদাবাদের নবাবের কথা শুনেছিস? হ্যাঁ, এক ভীষণ খামখেয়ালি লোক, বুঝলি? হঠাৎ হঠাৎ তার মাথায় অদ্ভুত সব খেয়াল চাপে, আর তার জন্য মাথা খারাপ হয়ে যায় আমাদের মহারাজ ওই কৃষ্ণচন্দ্র। তো সেবার হলো কি, অনেক দিন হয়ে গেল এক জায়গায় একটানা বসে আছি। এবার কিছুদিনের জন্য একটু হাওয়া পরিবর্তন করতে হবে। হুজির, জি আগে হুজুর, আমাকে কিছু বলবেন? মুর্শিদাবাদে অনেক দিন হলো পড়ে আছি, এবার আমি বেড়াতে বেরোবো, তার সাথে একটু শিকার করলে মন্দ হয় না। তুমি আমার যাওয়ার আয়োজন করো। আপনি কোথায় যাবার জন্য ইচ্ছা প্রকাশ করেন জাহাপানা? কাছাকাছি এমন কোথাও যেখানকার পরিবেশ চৌস্ত হবে আর শিকারেরও বন্দোবস্ত করা যেতে পারে, এমন কোন জায়গা হদিশ আছে তোমার কাছে? এমন একটা জায়গা আছে বটে, আর সেটা আপনার পরিচিত জায়গা। আমার পরিচিত জায়গা? কোন সে জায়গা? কেন হুজুর, আপনি মহারাজ কৃষ্ণচন্দ্রের কথা ভুলে গেলেন? কৃষ্ণচন্দ্র? হ্যাঁ হ্যাঁ, তিনি তো আপনাকে বারবারই সেখানে যেতে বলেছেন। ওখানকার পরিবেশও অত্যন্ত ভালো, আর কাছে পিঠে বন জঙ্গলও আছে। আপনার মনোবাসনা সেখানে সহজেই পূরণ হবে হুজুর। ঠিক বলেছো হুজি, ঠিক বলেছো। তুমি এখনই কৃষ্ণচন্দ্রকে সংবাদ পাঠিয়ে দাও যে আমি ওর রাজ্যে কিছুদিনের মধ্যেই ছাউনি ফেলবো। তিনি যেন আমাকে অভ্যর্থনা করার জন্য প্রস্তুত থাকেন। যাও। বন্ধুগণ, আজকে আমার কাছে
একটা বড়ই গুরুত্বপূর্ণ খবর আছে। আর কয়েকদিনের মধ্যেই মুর্শিদাবাদের নবাব বায়ু পরিবর্তন করতে আমাদের রাজ্যে আসছেন। নবাব মুর্শিদাবাদের নবাব প্রচন্ড খেয়ালি মানুষ, কখন যে হঠাৎ করে কি চেয়ে বসবেন কিছুরই ঠিক নেই। আমাদের খুব সাবধানে ওনার যত্ন করতে হবে কিন্তু। হ্যাঁ, তাছাড়া উনি রাজসভায় আসবেন না, রাজধানীর উত্তর দিকে যে বিশাল অরণ্য আছে তার পাশে ছাউনি ফেলবেন আর শিকারও করবেন। নবাবের আরাম বিরামের যাতে কোনো ত্রুটি না হয় সেজন্য আমরা সবাই সজাগ থাকব। আমি নিজে সব ব্যবস্থার তদারকি করব। আমোদ প্রমোদ, ভালো ভালো খাবার, সব কিছুর ব্যবস্থা রাখতে হবে। মহারাজ, খাবারের কথাই যখন উঠল তখন একটা কথা জিজ্ঞাসা না করে পারছি না। ওহ, আবার কি কথা? বলে ফেলো, বলে ফেলো। মহারাজ, নবাব সাধারণত গোমাংসই খুবই পছন্দ করেন, কিন্তু এটা তো হিন্দু রাজ্য, এখানে গোমাংস তো পাওয়াও যাবে না। কিন্তু নবাব যদি জেদ ধরেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো মন্ত্রী। সেক্ষেত্রে আমাদের নবাবকে উত্তম রূপে খাসি আর মোরগের মাংস খাইয়ে মন ভরাতে হবে। এছাড়া আর উপায় কি? হ্যাঁ, আর তাতেও উপায় না হলে হাতের কাছেই তো আছে আমাদের কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া রাজভোগ। এর স্বাদে আর গন্ধে নবাব গোমাংসের কথা ভুলেই যাবে। ঠিক বলেছো গোপাল, নবাবের এমন খাতিরদারি করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। তাহলে আপনারা এবার তৈরি হয়ে নিন, আজ থেকেই কাজে লেগে পড়ুন, আর একদম সময় নষ্ট নয়। কিরে, কেমন লাগছে? দারুণ দারুণ হয়েছে। গোপাল দিদা, আমার মায়ের থেকেও ভালো পিঠে বানায়। আহ, খুব মিষ্টি। দিদি, আমি আর খেতে পাচ্ছি না, তুই খাবি? এটা কি হলো? উল্টে? তোর ভালোর জন্যই নিয়ে নিলাম। অনেকক্ষণ ধরে পিঠেটার ওপর নজর দিচ্ছিলাম, তুই খেলে নিঘাত পেট খারাপ হতো তাই। আরে আচ্ছা আচ্ছা আচ্ছা, আর ঝগড়া করতে হবে না। আচ্ছা গোপাল দাদু, তুমি পিঠে পুলি খেতে খুব ভালোবাসো না? রে, আমি কি খেতে ভালোবাসি না সেটা আমি নিজেই জানি না। তবে হ্যাঁ, ওই পিঠে পুলিটা একটু বেশি ভালো লাগে আর কি। আর তাতেই তো যত সব ওই অঘটন ঘটে যায়। কিসের অঘটন? নিশ্চয়ই এর পিছনে কোনো গল্প আছে, তাই না দাদু? হ্যাঁ, ন্যাপলা ঠিক বলেছে, বুঝলি, এর পেছনেও একটা গল্প আছে। শোন তাহলে, বেশ কয়েক বছর আগের কথা, বুঝলি, সেদিনটাও ছিল ওই পৌষ পাবনের দিন। তোদের দিদা ঘরে বসে পিঠে করছে, তার থেকে যা খাসা গন্ধ বেরিয়েছে না। হলোটা কি বলো তো? সকাল থেকে কি শুরু করেছো? কি হলো? আবার বসে পড়লে কেন? আজকে আর রাত সবাই যাবে না? তোমার কি বিব্রতি ধরেছে? তবে রে, যাও এক্ষুনি নাইতে যাও। বিশ্বাস করো গিন্নি, এই তোমার দিব্যি করে বলছি, এত সুন্দর গন্ধ ছাড়ছে না যে বাড়ি থেকে এক পাও নড়তে ইচ্ছে করছে না গিন্নি। তবে রে, আহ, কি গন্ধ ছাড়ছিল বাবা!
আরে পাহাড়, পিঠে পুলির পাহাড়। আরে পিঠে গাছ, পাটি সাপটা ঝুলছে। এই যে নদী, পায়েসের নদী। আহা, এই নদীতে আমার ঝাপাতেই হবে। 1 2 3। কি হে গোপাল, সকাল সকাল ধাক্কা খেলে দেখি হে, হ্যাঁ? দিবা স্বপ্ন দেখছিলে নাকি? উফ, তা কার স্বপ্ন দেখছিলে? বউয়ের বুঝি? আরে না না, পিঠের পিঠের। পিঠের? পিঠের স্বপ্ন? আরে সকাল থেকেই এই রকম শুরু হয়েছে, বুঝলে? তাহলে বাবু তুমি আজ বাড়িতে থাকলেই তো পারতে। কিন্তু মহারাজ যে ডেকেছেন। আরে দূর, মহারাজকে ছাড়ো তো। আরে বছরেই একটাই তো দিন। এই কি করা যায় বলো তো জনার্দন? হ্যাঁ শোনো বাবু, তুমিও যেমন মহারাজের সবাই দরবারি লোক, আমিও তাই। আমাদের তো আর চাকরি খুইয়ে লাভ নেই। তুমি বরং একটা কাজ করো। কাজ? কি কাজ বলো তো? বাহ, 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 এটা একটা বেশ ভালো অজুহাত। আরে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এই সমর জাদু সোনা বসমর ফাঁদে, গুড় পুলি খেতে দেব পৌষ মাসের রাতে। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। এসো এসো গোপাল, আসুন আসুন পণ্ডিত। এবার নিজেরা নিজেদের জায়গায় বসে পড়ুন। আমার আজ কিছু দরকারি কথা আছে। আমি সকলের কাছ থেকে আমার রাজ্যের চাষাবাদ ও খাজনা সংক্রান্ত পরামর্শ চাইব। মন্ত্রী নিন, প্রথমে আপনিই শুরু করুন। মহারাজের জয় হোক। মহারাজ, আজকের দিনে আমাদের প্রধান সমস্যা হচ্ছে অনাবৃষ্টি আর হ্যাঁ মহারাজ, যা বলছিলাম, আজকের দিনে যদি আমরা ভালো খাদ্যশস্য জলসেচের মাধ্যমে জন্মাতে পারি, তাহলে আমরা সবাই মরে যাব। কে কে সবার কার্যে ব্যাঘাত ঘটাচ্ছে? ও গোপাল, তুমি ওরকম করছো কেন? আগে আগে ওই পেট। পেটে কি হচ্ছে? প্রচন্ড যন্ত্রণা মহারাজ। এই কাল রাত্রির থেকে শুরু হয়েছে, কখনো বাড়ছে কখনো কমছে, এখন আবার মরে যাব, মরে যাব। এমন অবস্থায় আজকে এলে কেন? আগে ওই সকালে যন্ত্রণা একটু কমই ছিল, ওই এখানে আসবার সময় ভালোই ছিলাম, এখন আবার হঠাৎ। বৈদ্যরাজ, একবার গোপালকে পরীক্ষা করুন। না 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 না, তার আবার কি দরকার? আপনি অযথা বিচলিত হবেন না মহারাজ। তুমি চুপচাপ থাকো তো। বৈদ্যরাজ, আপনার কাজ শুরু করুন। কোথায় ব্যথা? এখানে? এখানে? এইখানে? এখানে? বড় জটিল ব্যাপার। একসাথে পাকস্থলী, অগ্নাশয়, পিত্তাশয় ও মূত্রাশয়ে প্রদাহ। সবার আগে গন্ধরাজ মূলচূর্ণ সেবন এবং বিশ্রামের একান্ত প্রয়োজন। উত্তম উত্তম। গোপাল, তুমি এখন প্রস্থান করো। কালকে আবার শরীরের অবস্থা বুঝে তবেই আসবে, নচেত কিন্তু নয়। কিন্তু
মহারাজ আপনার ওই আজ পরামর্শ সভার কি হবে? আপাতত তোমাকে ছাড়াই কাজ শুরু হবে, পরে অবস্থা বুঝে তোমাকে আমি ডেকে নেব। যে আজ্ঞে হুজুর। আই, কে আছিস? গোপালকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আয়। আজকের আলোচনা প্রসঙ্গে আমি আপনাদের বেশ কয়েকজনের বক্তব্য শুনলাম, কিন্তু এখন সাময়িক বিরতি। আপনারা সামান্য জলগ্রহণ করে নিন, আর এক প্রহর বাদে আমরা আবার মিলিত হব। তখন অবশিষ্টদের মতামত না হয় শোনা যাবে এবং তা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা যাবে। বলুন জনার্দন পণ্ডিত, আপনার কোনো বক্তব্য আছে কি? আগে মহারাজ, একটা বক্তব্য তো আছেই, কিন্তু ভয়ে বলি নাকি নির্ভয়ে বলি? আপনি আপনার বক্তব্য নির্ভয় প্রকাশ করতে পারেন। মহারাজ, আজকের দিনটা কি? আজ পৌষ সংক্রান্তি, আনন্দের দিনও বটে। পিঠে পুলি খাওয়ার দিনও বলতে পারেন। একদম ঠিক কথা, একদম যথার্থ বলেছেন মহারাজ। এবার বলুন, আপনার গোপালের খাইয়ে হিসাবে কিরকম নাম? তা গোপাল বেশ পেটুক বটে। একদম ঠিক মহারাজ, একদম ঠিক বলেছেন। এবার মহারাজ, খুব ভালো করে 3টি বিষয় ভেবে দেখুন, কেমন? 1, আজ পৌষ সংক্রান্তি, পিঠে পুলি খাবার দিন। 2, গোপাল খুব পেটুক। এবং 3, আজকের দিনে গোপালের পেট ব্যথার নাম করে বাড়ি চলে যাওয়া। ব্যাপারটা এবারে বুঝতে পেরেছেন মহারাজ? মানে আপনি বলতে চাইছেন যে? বিলক্ষণ, আমি যা বলতে চাইছি আপনি ঠিক তাই বুঝেছেন। গোপাল পেট খারাপের ভান করে এখন বাড়িতে গিয়ে পিঠে বিশ্বাস হয় না, তাই না? আপনি বরং কাউকে গোপালের বাড়িতে পাঠিয়ে খোঁজ নিয়ে নিন মহারাজ। না না না, অন্য কেউ নয়, অন্য কেউ নয়, আমি নিজে যাব, ছদ্মবেশে দেখে আসবো নাটকটা আসলে কি। আগে আমাকে কি না নিয়ে গেলেই নয় মহারাজ? তুমিও চলো আমার সঙ্গে, আমি যতক্ষণ আছি তোমার কোনো ভয় নেই। এখনই ছদ্মবেশ নিয়ে প্রস্তুত হও। বাড়ির চারপাশটা তো কেউ নেই বলেই মনে হচ্ছে। কে তার হবে কি করে? সবাই তো ভেতরে ঢুকে আজ ভুরি ভোজে ব্যস্ত। এবার আস্তে আস্তে বাড়ির কাছাকাছি এগোনো যাক। গোপাল আপনাকে যখন আসল রূপে দেখতে পাবে, তখন তার মুখের অবস্থাটা যা হবে না। কথা না বলে চুপচাপ আমার পিছনে পিছনে এসো। মহারাজ, এইবারে আপনি সচক্ষে দেখুন। কি জিনিস বানিয়েছ গিন্নি, মনে হচ্ছে সারা জীবন ধরে শুধু পিঠে পুলি খেয়ে যাই। এই হচ্ছে সুযোগ, এখনই ঢুকলে একেবারে বাবাল সমেত ধরতে পারবো। ভিক্ষাং দেহি ভবতি, ভিক্ষাং দেহি ভবতি, ভিক্ষাং দেহি ভবতি, ভিক্ষাং দেহি। আসুন মহারাজ, এই গরিবের বাড়িতে আপনার আজ পদধূলি পড়ল, আমার অসীম সৌভাগ্য মহারাজ। আরে আরে আরে, জনার্দন পণ্ডিত এসে গেছেন দেখছি।
স্বাগতম স্বাগতম। আরে বাইরে দাঁড়িয়ে থাকবেন না, ভেতরে আসুন। তুমি আমাদের চিনলে কি করে? মহারাজ, আমি সামান্য মানুষ, আপনি আমাদের প্রতিপালক মহারাজ। তা আপনার সন্ন্যাসী বেশ খুব ভালোই হয়েছে, কিন্তু একটা ছোট্ট ভুল করে ফেলেছেন যে। কিসের ভুল? মহারাজ, আপনি আপনার হাতের রাজ অঙ্গুরীয়টা খুলতে ভুলে গেছেন মহারাজ। মহারাজ, এত বছর ধরে আপনার সেবা করছি, ওই আংটি আমি চিনতে পারবো না? গোপাল, সত্যি তোমার বুদ্ধি তারিফ না করে কিন্তু পারা যাচ্ছে না। কিন্তু কিন্তু আমার ব্যাপারটা না হয় বুঝলাম, কিন্তু জনার্দন পণ্ডিতকে তুমি চিনলে কেমন করে? আপনাকে আমার নামে কান ভাঙিয়ে ছদ্মবেশে আমারই ঘরে নজরদারি যে করতে পাঠায়, সে জনার্দন পণ্ডিত ছাড়া আর কেউই হতে পারে না মহারাজ। কি হে জনার্দন, পিঠে খাবে না পিঠে খাবে? সকালে কি বলেছিলে বলবো? বাবা, দেখুন দেখুন মহারাজ, দেখুন দৌড়াচ্ছে দেখুন। সবই বুঝলাম, কিন্তু একটা ব্যাপারে তোমার উপর যে আমার অভিযোগ আছে। তুমি পিঠে খাবে বলে পেট খারাপের নাম করে আমার কাছ থেকে চলে এলে কেন? না মহারাজ, ওই পেটে ব্যথা তো আমার এখনো আছে। ওই পিঠে এখানে একটা ওই টোটকার কাজ করে মহারাজ। আমি ছোটবেলা থেকে দেখেছি আমার ওই পেটে ব্যথার একটা বৈশিষ্ট্য আছে, যখনই পিঠে পুলি খাই তখনই ব্যথা কমে যায় মহারাজ। এই দেখুন, প্রাণ ভরে পিঠে পুলি খেয়ে আগের চেয়ে কত ভালো অনুভব করছি মহারাজ। আপনারও কি পেট ব্যথা করছে? তাহলে আপনিও আমার সাথে দু একটা পিঠে পুলি। গোপাল, তুমি আজ আমায় যা উপস্থিত বুদ্ধির কেরামতি দেখালে, তা আমি সারা জীবন ধরে মনে রাখবো। তুমি শুধু আমার নয়, এই রাজ্যের গর্ব। আজ আমি তোমার সব দোষ মাফ করে দিলুম, উপরন্তু তোমাকে পুরস্কার দিচ্ছি। পুরস্কার? তোমার অনেক দিনের স্বাদ ছিল আমি তোমার বাড়িতে এসে খাওয়া দাওয়া করি। আজ আমি তোমার সেই স্বাদ পূরণ করছি। আজ আমরা একসাথে বসে পিঠে পুলি খাবো। মহারাজের অসীম করুণা। কি বৌঠান, আমার জন্য কিছু পিঠে পুলি পাটিসাপটা পায়েস আনুন। আপনি দয়া করে আসন গ্রহণ করুন। তাড়াতাড়ি করুন, যা খিদে পেয়েছে, নইলে আবারও গোপালের মতো পেট ব্যথা শুরু হয়ে যাবে। কেমন লাগলো? দারুণ দারুণ, পিঠের থেকেও মিষ্টি। কেমন জব্দ? গোপাল দাদুকে জব্দ করতে যাওয়া ঠিক হয়েছে। যা 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 যা, এবার পালা দেখি, আবার কাল আসিস। এবার একটা টেনে ঘুম লাগাই, কাল রাত সময় অনেক কাজ আছে। গোপাল দাদু জিন্দাবাদ, জিন্দাবাদ। গোপাল দাদু জিন্দাবাদ, জিন্দাবাদ। গোপাল দাদু জিন্দাবাদ, জিন্দাবাদ। গোপাল দাদু। ও বাপ রে বাপ রে বাপ, ও থাম 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 রে বাবা থাম। তুমি বাজাবে গোপাল দাদু? আরে না রে বাবা না, ওই তো একখানার ভেপু,
ও আর কি বাজাবো বল দেখি? তুমি কি বাজাবে দাদু? বাজাবো নয়, বাজিয়েছিলাম। বাজিয়েছিলে? কি বাজিয়েছিলে? শিঙে। শিঙে? শিঙে। আর সেই দিন এও বুঝেছিলাম তোদের দিদাও বুদ্ধিতে আমার চেয়ে কিছু কম যায় না। বলো কি গো গোপাল দাদু? তাহলে আর বলছি কি? তাহলে গল্পটা একটু আমরাও শুনি। আরে একটু কেন, পুরোটাই শোন। শুরু করি তাহলে, হ্যাঁ? বলো বলো। শোন তবে। তখন আমি দিনের পর দিন রাজসভায় গিয়ে রাজামশাইকে হাসাতে হাসাতে আর বাড়ামো করতে করতে একরকম ওই হাঁপিয়ে উঠেছি, বুঝলি? 1 2 3 4। আরে আরে আরে, এরকম ভাবে পায়ের বদলে হাতে করে হাঁটছো কেন? আমি একঘেয়েমি কাটাতে চাইছি। সারা জীবন তো পা দিয়ে হেঁটে এলাম, এবার উফ উফ চেষ্টা করছি হাতে করে হাঁটবার। এরকম ভাবে কেউ একঘেয়েমি কাটায়? লোকে তো পাগল বলবে। যাও নিজের কাজ করো গে, যাও। আমাকে আর জ্ঞান দিতে হবে না, বুঝলে? জ্ঞান দিতে হবে না। বলি হলোটা কি? একটা কথাও বলবে না, আমি কিন্তু ভীষণ রেগে যাব বলে দিলাম। কেন কেন এত গজগজানি কিসের? থাকো তো বাড়িতে, আর ওদিকে আমি দুবেলা ওই মাথার ঘাম পায়ে ফেলে মহারাজের মনোরঞ্জন করে তাকে সন্তুষ্ট করে 2 পয়সা ঘরে আনি। তা সে তো ভালো কথা, কিন্তু এতে এত রাগ করারই বা কি আছে? এই ভালো লাগছে না, বুঝলে? আমি যেন একটা যন্ত্র। আসলে আমার বড় একঘেয়েমি লাগছে, এই রোজ রোজ একই কাজ। আর পারি না বাপু। তোমার এমন কি শক্ত কাজ যে আর পারছো না? কাজ বলতে তো শুধু মহারাজকে একটু হাসানো আর কুট বুদ্ধি করে লোককে জব্দ করা। এ কাজ যে কেউ পারে, এর জন্য আবার পরিশ্রম। হাসি পায়। কি হাসি পায়? আমার কথা শুনতে তোমার হাসি পায়? হ্যাঁ, বেশ দেখি কতখানি মুরত তোমার। যাও দেখি কাল থেকে আমার জায়গায় ওই রাজবাড়ি গিয়ে মহারাজের কাছ থেকে টাকা রোজগার করে নিয়ে এসো দেখি। যাও 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 দেখি, যাও যাও। ও এই ব্যাপার, এ আবার এমন কি শক্ত কথা? বেশ তো, সোজা কথা যখন, তখন তুমি কাজই করে দেখাও না, বুঝবো যে তুমি ওই গোপালের গিন্নি। ঠিক আছে, কালকে আমি তোমার বদলে মহারাজের কাছে যাব, দেখিয়ে দেব। তবে কি আমার একটা শর্ত আছে। শর্ত? আচ্ছা বেশ, বলো দেখি তোমার শর্ত। আমি যদি কাল মহারাজের কাছে যাই, মানে তোমার কাজ যদি কাল আমি করি, তাহলে আমার কাজটাও তোমাকে করতে হবে। তোমার কাজ মানে? তোমাকে রান্নাঘরে গিয়ে রান্না করতে হবে। রান্না? আমি আমি রান্না করব? ইস, তুমি না গোপাল ভাঁড়, তুমি না সবই পারো। দেখি কেমন রান্না করতে পারো। আমাকে রান্না দেখাচ্ছ? হ্যাঁ, ঠিক আছে, দেখবে গোপাল ভাঁড় কেমন খিচুড়ি রাঁধতে পারে। আজ গোপাল এত দেরি করছে কেন? কিছু কি খবর জানেন মহামন্ত্রী? আজ্ঞে না মহারাজ, আপনিও যেখানে আমিও সেখানে, কিছুই বুঝতে পারছি না। আগে বর্ষাকাল তো, বোধহয় খিচুড়ি খেয়ে পেট খারাপ করেছে। সকালবেলার কাজটা হয়তো একটু বেশি রকম হচ্ছে, যা পেটুক লোক। যা বলেছো। হয়তো এখন খাটে শুয়ে ওই পেটে তেল জল মালিশ করছে। কে কে ওখানে কাঁদে? কি এ তো বড়ই হৃদয় বিদারক কান্না। মন্ত্রী দেখো তো কে, আহা কি চায়? এই, কে তুমি? কি চাও? দাঁড়াও, আমি যাচ্ছি, গিয়ে শুনছি।
আরে মন্ত্রী মশাইয়ের কি হলো? এ তো আচ্ছা ঝামেলা দেখছি। অমাত্য, তুমি একবার ওখানে যাও তো, গিয়ে দেখো কি ঘটেছে। মন্ত্রী হঠাৎ কেন কাঁদতে শুরু করেছে? যে আজ্ঞে মহারাজ, এই আমি এই যাব আর এই আসব। এই যে তোমরা কি শুরু করেছো? হ্যাঁ, কি হয়েছে? ও মন্ত্রী মশাই, কি হলো আপনার? হ্যাঁ, আরে এ কি বিপদ! এ তো অমাত্য কাঁদে যে। আরে হলোটা কি? গোপাল, গোপালের কি হয়েছে? মহারাজ, আমি গোপালের বউ। গোপাল কত রাতে, গতকাল রাতে? আরে গতকাল রাতে কি? গতকাল রাতে গোপাল সিংহে ফুকেছে। এ শিঙে ফুকেছে? মানে কি বলতে চাইছো? হ্যাঁ, গোপাল ছিঙে ফুঁকেছে মানে মানে গোপাল মারা গিয়েছে। কি হলো মহারাজ? কি খবর শোনালে? এই তো গতকালই গোপালকে দেখেছি জলজ্যান্ত। হায় আমার কপাল, আমি এখন কি করি? কোথায় যাই? কার কাছে দুটো টাকার জন্য হাত পাতি? দুঃখ করো না, দুঃখ করো না। আহা, সবই বিধির নিষ্ঠুর বিধান। তিনি কখন যে কারে রাখেন আর কারেই বা নিয়ে যান কেউ জানে না, কেউ আমি জানে এখন না। কি করব মহারাজ? গোপাল তো আমারও একজন পরমাত্মীয়ের মতো ছিল। আজ ও চলে যেতে আমার বুকের ভিতরটা যে কিরকম হু হু করে উঠছে, তা তোমাকে কি করে বোঝাই বলো? আর আমার কর্তব্য আমাকে ভালোভাবে করতে হবে। মন্ত্রী, বলুন মহারাজ। এবার গোপালের শ্রাদ্ধ শান্তির জোগাড় ভালোভাবে করে দিতে হবে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, সব দায়িত্ব আমার আমার। মন্ত্রী, ভাঁড় বউ যা চাইছে তাই দিয়ে দাও, ওকে আর কষ্ট দিও না, আমার ভালো লাগছে না। এই নাও 1000 টাকা। ওটা 1000 মোহর? এতে কি হবে মহারাজ? আমার ইচ্ছে ছিল বৃষোৎসর্গ করার, বাঙালি ভোজন করার, বস্ত্র বিতরণ করার, আরো কত কি। আর কেঁদো না, তোমার কান্না দেখে এবার যে আমারই কান্না এসে যাচ্ছে। তুমি বরং এক কাজ করো, যদি এই টাকায় না হয় তাহলে আর অন্য আরেকজনকে পাঠিয়ে দিও, আমি তার হাতে আরো টাকা দিয়ে দেব, তোমাকে আর কষ্ট করে আসতে হবে না। সবই আপনার দয়া মহারাজ। 1 2 3 4 5 6 7 8 120 121 770 771 772 997 998 999। একই একটা মোহর কম আছে মহারাজ, একটা মোহর এখানে কম আছে। ওকে তাড়াতাড়ি এক মোহর দিয়ে বিদে কর। আবারে এই নাও। প্রণাম ওই মহারাজ, প্রণাম ওই। ওগো, তুমি
তুমি কোথায় গেলে গো? খিচুড়ি রান্নাটা যা হয়েছে না, কি গো, কি গো শুনছো? এই যে, দেখো দেখো আমি কি এনেছি দেখো। কই 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 দেখি দেখি দেখি। আরে বাবা, এই যে অনেক টাকা। এই এত টাকা তুমি কোথায় পেলে গো? বলেছিলাম না মহারাজকে বোকা বানিয়ে টাকা আনবো। দেখো কেমন পেরেছি দেখো। কি আর তো কোনো সন্দেহ নেই যে আমি তোমার যোগ্য বউ। তা কি করে এত সব কাণ্ড করলে তুমি? কি বললে মহারাজকে? মহারাজকে বললাম তুমি শিঙে ফুকেছো। মহারাজও ভাবলেন যে তুমি মারা গেছো, ভীষণ দুঃখ পেলেন। তারপর আমাকে তোমার শ্রাদ্ধ শান্তির জন্য 1000 মোহর দিলেন। এই না হলে গোপালের গিন্নি। বেশ, এবার তাহলে আমার খেলও দেখে যাও। খেল আবার দেখালে তুমি? এবার দেখে যাও তোমার স্বামী কেমন তোমার কাজও করতে পারে। বাবা বাবা বাহ, চমৎকার হয়েছে, বাহ। কি হলো বলো তো মন্ত্রী? গোপালের পারলৌকিক ক্রিয়া ঠিক মতো হচ্ছে কিনা একবার খোঁজ নিয়েছো? মহারাজ, এই ব্যাপারেই খোঁজ নিতে আমি 2জন প্রহরীকে গোপালের বাড়ি পাঠিয়েছিলাম। তারা ফিরে এসে অদ্ভুত সব খবর দিচ্ছে মহারাজ। কি রকম খবর আবার? আগে গোপালের বাড়ির চারিদিকে শ্রাদ্ধ শান্তির কোনো আয়োজন তারা দেখেনি, বরং ভিতর থেকে অদ্ভুত যত শব্দ বেরিয়ে আসছে, সেই শব্দ শুনে তারা ভয় পেয়ে পালিয়ে এসেছে। কিসের শব্দ? ও অনেকটা ঠিক শিঙে ফোঁকার শব্দ মহারাজ। সে কি কথা? গোপালের ঘরে কে শিঙা ফুঁকছে রে বাবা? আমি মহারাজ। থামো গোপাল, তুমি এখানে কি করে সম্ভব? আগে মহারাজ আমাকে আমার স্ত্রী পাঠালো। আপনি বলে দিয়েছিলেন যে ওই আমার শ্রাদ্ধ শান্তির জন্য টাকা দেবেন, যদি কিছু বেশি লাগে তাই ওই বাকি টাকাটা আনতেই আমি এসেছি। কি ব্যাপার? তুমি কালকে যে শিঙে ফুঁকেছো, মানে মারা গেছো, আজ আবার এলে কি করে? আমি যে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। তোমার স্ত্রী কি আমাকে মিথ্যা কথা বলে টাকা নিয়ে গেল? মহারাজ, আমার স্ত্রী আপনার কাছে এতটুকু মিথ্যে কথা বলেনি মহারাজ। সে প্রবঞ্চক নয়। গতকালের কথাটা আপনি ওই ভালো করে ভাবুন মহারাজ। কি বলেছিল আমার স্ত্রী? কি আবার বললো? তুমি নাকি শিঙে ফুঁকেছো? যথার্থই সত্য কথা মহারাজ। আমি গতকাল থেকেই এই শিঙেটা ফুঁকছি। বিশ্বাস না হয় শুনুন। থামো থামো তো গোপাল, থামো। ও, আমার যথেষ্ট শিক্ষা হয়েছে। সত্যি গোপাল, তোমার ভার না হয়ে না মুখ তার হওয়া উচিত ছিল। আগে অপরাধ নেবেন না মহারাজ। আসলে আমি দেখতে চেয়েছিলাম যে আমার গিন্নিও আমার মতো বুদ্ধি ধরে কিনা। তা সে যে এত চতুর তা আমার জানা ছিল না মহারাজ। যাকে যাকে, আপনার অনেক সময় নষ্ট করেছি, আর কালকের টাকাটাও আপনার কাছে ফেরত এনেছি মহারাজ। দয়া করে
পুরো ব্যাপারটাকে একটা মজা ভেবে নিন। না না, ও টাকা তোমাকে আর ফেরত দিতে হবে না। তোমার গিন্নির বুদ্ধির তারিফ করে আমি ওই টাকা পুরস্কার হিসেবে দিলাম। মহারাজের অসীম দয়া। জয় গোপাল গিন্নির জয়। এবার বুঝলি তো, তোদের দিদাও কারো চেয়ে কম যায় না। দারুণ দারুণ, সত্যি দিদা তোমাকেও হার মানিয়ে দিয়েছে। ঠিক ঠিক দাদু, এবার তাহলে দিদার বুদ্ধি আরেকটা গল্প বলো। না 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 না, সন্ধে হয়ে এলো, তাড়াতাড়ি বাড়ি না ফিরলে তোর দিদা আমাকে ঝাঁটা নিয়ে তাড়া করবে। এই শোন, তোরাও সব বাড়ি যা। আরে যা যা যা, পড়তে বস গে, যা যা যা, আবার কাল বিকেলে আসিস, বুঝলি? কিরে পুচকে, কোথায় চললি হনন করে? গুলি খেলবি? আজ আজ নতুন নতুন গুলি কিনেছি, এই দেখ। না গুলটে দা, এখন আর খেলবো না। কেন রে, কি এমন রাজকার্য আছে তোদের যে দুদণ্ড গুলি খেলতে পারবি না? আমরা এখন গল্প শুনতে যাচ্ছি। গল্প শুনতে? কার কাছে রে? গোপাল দাদুর কাছে। তোমরা চলো না গুলটে দা, অনেক মজা হবে। চল ভাই, তাড়াতাড়ি চল। যাবি নাকি গুলটে? গোপাল দাদুর কাছে? গোপাল দাদু খুব মজার লোক, অনেক অনেক গল্প জানে। তুই কি করে জানলি? বাবা বলেছে গোপাল দাদুর ঝুলিতে নাকি অনেক অনেক গল্প আছে। শুধু তাই নয়, উনি নাকি খুব মজার মজার কথাও বলেন। তাহলে আমরা এখানে গুলি নিয়ে বসে আছি কেন? চল চল, তাড়াতাড়ি চল, গল্প বুঝি শুরু হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এই দাঁড়া, আমিও যাবো। দাদু দাদু, আমরা এসে গেছি, এবার গল্প বলো। বস বস সবাই। এবার শুরু করো দাদু। আচ্ছা শোন, অনেকদিন আগের কথা, বুঝলি? আমি তখন মহারাজ কৃষ্ণচন্দ্রের আসরে বেশ জমিয়ে বসেছি। রোজ রাজসভায় যাই, মজার মজার কথা বলে রাজাকে খুশি করি। মহারাজও খুশি হয়ে আমাকে পুরস্কার দেয়। আমি আনন্দে নাচতে নাচতে খাই দাই আর বগল বাজাই। গল্প গল্প, হ্যাঁ হ্যাঁ, গল্প গল্প। বলো না। আরে সেটাই তো বলছি, শোন না। আচ্ছা বলছিলাম, এইভাবেই বেশ আনন্দে কাটছিল, বুঝলি? একদিন হলো কি, মুখে মারলি, মুখে মুখ মুখ মুখে না মহারাজ, এটা অন্যায়, এটা অন্যায়। ও ও আমাকে জোর করে আমার জায়গাটা কেড়ে নিতে চাইছে মহারাজ। বেটা বদমাইশ, বেটা নচ্ছার, আজ আজ তোকে মেরেই ফেলবো। কি হলো? ভগবান, এই দেখো। আরে তুমি পড়ে গেলে কি করে? ওটা গেল রে, ঘুমের ঘরে লাঠি মেরে আমাকে ফেলে দিয়েছে। এই দেখো, আমি তোমাকে এ বাবা, ছি 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 ছি। কি স্বপ্নে ছিলি রে বাবা, নিজের বউকে শুদ্ধ ছড়ে না। আসলে আসলে ওই হতচ্ছাড়া ভগবানটা স্বয়নে স্বপ্নে আমার পেছনে লেগে আছে, আমার জীবন একেবারে জেরবার করে দিচ্ছে। এই ভগবান লোকটা আবার কে? ও নামেই ভগবান, ও আসলে হচ্ছে হচ্ছে আমার শনি, আমার কি বলে, ওই রাহু। ব্যাপারটা একটু খুলেই বলো না। কি আর বলবো গিন্নি, সবই আমার অদৃষ্ট। কয়েকটা দিন মাত্র তীর্থ করতে গিয়েছিলুম, রাজসভায় ছিলুম না, আর সেই ফাঁকে একটা ভগবান কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। গতকাল রাজসভায় গিয়ে দেখি, এবার দেখুন আমাদের পাড়ার খেন্তি মাসি এমন করে হাঁটে। এবার এবার কে মজা বাবা।
আমার আস্তে আস্তে পেটে ফেটেই যাবে। বাবা কি সব করছো সত্যি। মহারাজ, আমার একটা নিবেদন ছিল, আমিও একটা কিছু বলতে চাই। মহারাজ, আমি যখন আপনার সামনে কোনো কিছু প্রদর্শন করব, তখন আমি চাই না আমার চেয়ে অযোগ্য কোনো লোক এসে আমার অনুষ্ঠানে বাধা সৃষ্টি করে। গোপাল, তোমার সবেতে বাধা না দিলে কি আর চলছে না? যদি চুপচাপ নিজের জায়গায় বসতে পারো তো বসো, নইলে আজকের মতো বিদেয় হও। আমাদের কি হবে গো? কি আর হবে? আবার আর কিছু বাকি আছে? এবার ওই চাকরি খুইয়ে না খেয়ে দিন কাটাতে হবে, বুঝলে? কি সর্বনাশ! এই দেখো আবার কাঁদে। আরে দাঁড়াও না, দাঁড় দাঁড়, না কেঁদে একটু চুপচাপ থাকো দেখি। আমাকে আমাকে একটু ভাবতে দাও। ও যদি মহারাজকে মন্ত্র পড়ে বশ করতে পারে, তাহলে আমিও ওই ওঝাগিরি করে ওর বুক তাড়িয়ে ছাড়ব। আমার নামও গোপাল ভাঁড়, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। হ্যাঁ মন্ত্রী মশাই, আর তো সহ্য করা যায় না। কি ব্যাপার বলো তো? এই কদিন আমি ছিলাম না, সেই অবসরে ভগবান আপনাদের চোখের সামনে দিয়ে ঢুকে পড়ে কি কাণ্ডটাই না করছে। আমাকে আমাকে একেবারে মহারাজের চক্ষু শুল করে দিয়েছে। কিন্তু এখানে তো আমার করার কিছুই নেই হে গোপাল। ওর গল্প তামাশা সবই অন্য ধরনের, বেশ অবাক করা। আপনাদের সব কি হলো বলুন তো মন্ত্রী মশাই? হ্যাঁ, ও তো সস্তার চটকদারি রং তামাশা করছে। না না, ওসব বুজরুকি গল্প বলে রঙ্গ তামাশা দেখিয়ে এই আমাদের মহারাজকে ঠকানো চলবে না। আর তাছাড়া গোপালও আমাদের অনেক দিনের বন্ধু, তাকে এখান থেকে কিছুতেই আমরা চলে যেতে দেব না। তোমরা আমার অবস্থাখানা বুঝতে পারছো? আমার তো মাথায় হাত। এরকম একটা উটমুখর জন্য আমার সংসারটাই যেতে বসেছে। এই বেটা ভগবানকে এখান থেকে সরাতেই হবে। হ্যাঁ গোপাল, তুমি মাথা ঠান্ডা করে একটা উপায় বার করো তো। আমরা সবাই তোমার পেছনে আছি। উপায় একটাই, যদি আমার কথা শোনেন তো প্রথমে কাল থেকে ভগবানের রাজসভায় প্রবেশ বন্ধ করে দিন। তা তো বুঝলুম, কিন্তু মহারাজ যখন জিজ্ঞাসা করবেন, বলবেন যে ওই ভগবানের প্রচন্ড অসুখ, তারপর তারপর ওই তারপর বাকি কাজ আমার উপর ছেড়ে দিন। ঠিক আছে, আমি সব বুঝতে পেরেছি। এক্ষুনি দ্বাররক্ষীকে ডেকে পাঠাচ্ছি। কিরে বেটা, আমার সঙ্গে এমন করছিস কেন? আজ থেকে তোমার ঢোকার হুকুম নেই, নিজের রাস্তা মাপো। হুকুম নেই মানে? কে হুকুম দিয়েছে? হ্যাঁ, আমি হুকুম মানি না। বেশি কথা বলেছো কি? সোজা বললুম পেটের মধ্যে ঢুকিয়ে দেব। যাও ভাগো। এ তো আচ্ছা জ্বালা হলো দেখছি। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তোর আজ বেশি পয়সা চাই, হ্যাঁ তাই না? তা সেটা আগে বললেই তো পারতিস। নে নে নে, বেশি করেই নে, আজ 1 আনা বেশি দিচ্ছি। ওরে বেটা, আমাকে ঘুষ দেবার তাল? বেরো বেরো বেটা, বদমাইশ চোর, বেরো। মার মার বেটাকে, মার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখে নেব। আমি প্রতিদিন এখানে আসবো, তা তোরা ঢুকতে দিস বা না দিস। কি ব্যাপার বলুন তো মহামন্ত্রী? ভগবান গতকাল সারাদিন আসেনি, আজকেও দুপুর গড়িয়ে বিকেল হতে চললো। না, আমি বড়ই অস্থির বোধ করছি। মহারাজ, আমি খবর নিয়েছি।
ভগবানের খুব জ্বর, একেবারে বেহুঁশ হয়ে আছে। কদিন ধরে যা স্নানের ঘটা, কেন এত স্নান কেন? নিজেকে ফর্সা করার জন্য। দেখতে তো ওই কালো ভূত, খালি খালি জল ঢাললে কি গায়ের রং পরিষ্কার হবে? হ্যাঁ, ও তাই নাকি? কিন্তু আমি তো ভগবানের রূপে মুগ্ধ নই, আর কথায় মুগ্ধ। তো ইতে আবার এত কাণ্ড করা কেন? না না মহারাজ, ও একটা হাভাতে গোছের লোক, কোনোদিন ভাবেইনি রাজসভায় ঢুকতে পারবে, তাও আবার আপনার প্রিয় পাত্র হয়ে। ওদিকে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতে তো ওস্তাদ, আর একটু হাসটানেরও স্বভাব আছে মহারাজ। সে কি, এ কথা তোমরা জানতে? হ্যাঁ মহারাজ, সেই জন্যই আমরা ওকে খুব একটা ঘাঁটাতাম না, খালি চোখে চোখে রাখতাম। তবে মহারাজ, আজ শুনলাম ওই জ্বরটা একটু বেশি মাত্রায় হয়েছে। ভগবান একেবারে বেহুশ মহারাজ। এখনই রাজবৈদ্যকে পাঠান, সে একবার অবস্থাটা দেখে আসুক। মহারাজ, আপনি দুঃখ পাবেন বলে এতক্ষণ আপনাকে বলিনি। আজ সকালে আমিও ভগবানের বাড়ির পাশ দিয়ে আসবার সময় ভগবানকে দেখে এসেছি। সে সত্যি অন্তিম শয্যায়। আমি কিছু ঔষধ প্রয়োগ করে এসেছি, কিন্তু তাতে বিশেষ কাজ হবে বলে মনে হচ্ছে না। তাহলে এখন উপায়? তাহলে মহারাজ, একমাত্র ভগবানকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। না 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 না, আমার ভালো লাগছে না। আমি এখন একটু একা থাকতে চাই, একা। হ্যাঁ বৈদ্যরাজ, বৈদ্যরাজ, আপনি আমায় বাঁচালেন বৈদ্যরাজ। এদিকে তো সবই ঠিকঠাক হলো, কিন্তু শেষ রক্ষা কি করতে পারবে? সেই জন্যই তো আমাদের যেতে হবে ভগবানের বিশ্ব বকাটে ছেলের কাছে। শুনেছি ছেলেটি প্রচন্ড নেশাখোর, ওটাকে একবার বাগে আনতে পারলেই কেল্লা পথে। এই যে বাবাজি, তুমি তো ওই ভগবানের ছেলে। শোনো, কি শুনবো জ্যাঠামশাই? তোকে 10টা টাকা দেবো, নিবি? নিবি? নিবি মানে? আলবাত নেব। কি করতে হবে? কার সাথে মারপিট করতে হবে সেইটা বলুন। কিচ্ছু মারামারি নয়, কিচ্ছু মারামারি নয়। কাল শুধু ভোরে গলায় কাছা বেঁধে রাজামশাইয়ের কাছে গিয়ে বলবি যে তোর বাবা ভগবান মারা গেছে। বলেন কি জ্যাঠা, জ্যান্ত বাপকে মেরে ফেলবো? আরে বোকা, আসল কথাটা শোন না। তুই যদি এই কথা গিয়ে রাজামশাইকে বলিস, তাহলে রাজামশাই না তোকে অনেক টাকা দেবে। আমি পাইয়ে দেবো রে বোকা, তোর বাবাও বেঁচে থাকবে আর তুইও টাকা নিয়ে ফুর্তি করবি। তুমি? বাবা নেই, বাবা নেই, কাঠ নেই, শ্রাদ্ধ নেই, ফুল নেই, মালা নেই, পয়সা নেই। এ কি সংবাদ শোনালে আমার? নেই রাজামশাই, খুব জ্বর বেড়ে গিয়েছিল বুঝি? পয়সা নেই, পয়সা নেই। তোমার বাবা আমার বড় প্রিয় পাত্র ছিল গো। পয়সা নেই রাজামশাই, পয়সা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ভগবানের শ্রাদ্ধ শান্তির জন্য বাবাজির হাতে 500 টাকা প্রদান করো। 500? মোটে 500 টাকা রাজামশাই? ও, কম হলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে,
তোমাকে আমি 1000 টাকাই দিচ্ছি। হাজার হাজার টাকা? কিন্তু কাজকর্ম ভক্তি ভরে করো কিন্তু। আই কে আছিস? বাবাজির হাতে 1000 টাকা দে, বেচারা একটু ভালো করে স্বার্থ শান্তি করুক। জয় রায়ামশাই জয়। আজ 15 দিন হয়ে গেল তীর্থের কাকের মতো রাজবাড়ির দরজায় দাঁড়িয়েছিলাম। হতচ্ছাড়ারা আমার কোনো কথাই শুনতে চায় না, ঢুকতেও দেয় না। ঠিক আছে ঠিক আছে, এবারে আমিও ব্যাকা পথ ধরেছি। এবার মহারাজের দেখা পেলেই ব্যাস। ওই তো কারা যেন এদিকেই আসছে। আমি গাছটায় উঠে পড়ি। ভূত ভূত না মহারাজ, আমি আপনার ভগবান। ওরে বাবা, ভূত সরে আসুন মহারাজ, সরে আসুন। বেটা ভূত হয়ে অনিষ্ট করতে এসেছে। না মহারাজ না, আমি মরিনি। মরলে তো আমাকে দেখতে পেতেন না। আমাকে তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন নাকি? হ্যাঁ বলুন, আপনারা দেখতে পাচ্ছেন তো? তোমরা কি ভগবানকে দেখতে পাচ্ছ? যখন অসত্য গাছ থেকে নামলো তখন তো দেখেছিলুম, এখন তো কই আমরা কিছু দেখতে পাচ্ছি না। এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে। ওই মহারাজ, আপনার সামনে তো কিচ্ছু নেই মহারাজ। আমরা মাঠ, গাছপালা, আকাশ ছাড়া তো কিছুই দেখতে পাচ্ছি না মহারাজ। সে কি? ও তবে কি আমি সত্যি মরে গেছি? হ্যাঁ, আমি ভূত? ভূত আমি? ভগবানদা আমার অন্নে ধুলো দেবে? কেমন দশচক্রে জলজান্ত ভগবানকে ভূত বানিয়ে ছেড়েছি বলো দেখি। বাবা, আমার নাম সবাই জানে। ইয়ার হবে আমার কাছে গোহারান হেরে মুখে চুমকালি মেখে মনের দুঃখে এ রাজ্য ছেড়ে সরে পড়ল। আর আমিও আগের মতোই মহারাজের প্রিয় পাত্র হয়ে মনের আনন্দে দিন কাটাতে লাগলুম। না না না, আর নয়। এখন আমাকে একটা বিশেষ রাজকার্যে আশের গায়ে যেতে হবে, বুঝলি? রাজার আদেশ। তোরা এখন সব বাড়ি যা, কাল আবার গল্প বলবো, কেমন? কি গো দাদু, কতদিন গল্প টল্প বলো না আমাদের। এটা কিন্তু খুব সত্যি কথা। আজ আমাদের গল্প শোনাতেই হবে। আহা, ওরে বাবারে, গল্প বলার এখন সময় নেই রে। না না না, ও কথা বললে তো চলবে না। গল্প না বললে তোমাকে আমরা যেতেই দেবো না। হ্যাঁ হ্যাঁ, আহা, এ তো খুব ঝামেলা হলো। আরে বাবা, ঝামেলা না করলে তুমি কি কোনো কথা শোনো নাকি? ওরে, এখন আমার কোনো গল্প মনে পড়ছে না। আচ্ছা দাদু, কদিন আগে যে ওই সোনার জিনিসটা খুঁজে পেলাম, সেটা কি হলো বললে না তো? কোন সোনার জিনিস? সেটা ভুলে মেরে দিয়েছো তো? বাহ, আমাদের দিয়ে খুঁজালে। ন্যাপলা দাদা সেটা খুঁজে পেলো, আর এখন ভুলে গেছো? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। তাও ভালো মনে পড়েছে। না, এবার বলো তো কি হলো জিনিসটার? আরে শুধু সেটা বললে তো হবে না, কেন সেটা খোঁচালাম সেটাও শোন তাহলে। বলো বলো। মুখে খালি বিগ বিগ টক, কাজের বেলায় ঢক ঢক। সকাল সকাল আবার শুরু হয়ে গেল। নিকুচি করেছে এমন সংসারের। হ্যাঁ, নিকুচি করেছে তোমার এমন সংসারে, যে সংসারে পুজো আচ্ছার দিন নতুন শাড়ি জামা কাপড় আসে না, সেটা আবার সংসার নাকি? তোমাকে নতুন শাড়ি দেওয়ার জন্য কি আমি আবার চুরি ডাকাতি করতে বেরোবো? সেটা করতে গেলেও
তোমারও তো যথেষ্ট মুরদ থাকা দরকার, যা তোমার নেই। আমার যখন কোনো মুরদি নেই তাহলে আর এখানে পড়ে আছো কেন? কবে থেকে বলছি এবার আমার বোনাস হয়নি, দেখছো প্রতি মাসের মাইনেটাও ঠিকঠাক মতো হচ্ছে না, তা তুমি সকাল থেকে সেই খ্যাচর খ্যাচর করেই যাচ্ছ। আমার ঢপে রাজার চাকরি করার কি দরকার? তাহলে এই বুড়ো বয়সে কি করব? আলু পটলে বেচবো? আরে আলু পটল লাও তো তার বউকে নিয়ে অন্তত কোথাও না কোথাও বেড়াতে যায়। আজ এত বছর বিয়ে হলো, তুমি আমাকে 5 মিনিটের জন্য কোথাও নিয়ে গেছো? ধুর তেরি, সকাল সকাল মেজাজটাই বিগড়ে দিলে, যত সব। উফ, এখন যে কি করি, তাই যে যাই, ধুর ভাল লাগে না। শুধু বাড়ির বউয়ের খটমট শুনতে হয়। তো একটা কিছু তো করতেই হবে, নইলে তো বাড়িতে টেকা যাচ্ছে না। তো করবোটা কি? দেখি প্যান্ডেল খুলে ফেলছে কেন? ও, কাল তো জগদ্ধাত্রী ঠাকুরের বিসর্জন। আচ্ছা, একটা কাজ করলে হয় না? যাক, এবারও মায়ের পুজো যথেষ্ট ভালোভাবে শেষ হলো। এবার বিসর্জনের আয়োজন কিন্তু বেশ ধুমধাম করে করতে হবে মন্ত্রী। আপনি একদম নিশ্চিন্ত থাকুন মহারাজ, এবার এমন আয়োজন করব না যে সবাই অবাক হয়ে দেখবে মায়ের শোভাযাত্রা। মনে হচ্ছে এবার মন্ত্রীমশাই শোভাযাত্রায় দুহাত তুলে নাচতে নাচতে যাবেন। ক্যাবারে বাবারে, তোমার মতো নাকি সব সময় বাংলার পাঁচের মতো মুখ করে বসে থাকবো? হ্যাঁ, মহারাজ, এত লোক